হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অব ন্যাশনাল মেমোরিয়াল, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। তো জাস্ট এনার এই যে বাংলাদেশের প্রখ্যাত স্থপতি, আর এনার জন্মসাল 1952, আর তিনি জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্থপতি। হোয়াট ইজ দ্য নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি? তো আমাদের দেহের গড় স্বাভাবিক তাপমাত্রা, যার অর্থ সামান্য বেশি কিছু হতে পারে, আবার ততটাই সামান্য কমও হতে পারে। মানে কি আমাদের দেশের যে হোয়াট ইজ দ্য নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি, আমাদের যে অ্যাভারেজ নর্মাল বডি টেম্পারেচার আছে সেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াসে বললে 37 ডিগ্রি, আর যদি ফারেনহাইটে হিসেব করা হয় তাহলে 98.6 ডিগ্রি। Some studies have shown that the normal body temperature can have a wide range from 97 degree Fahrenheit to 99 degree Fahrenheit. সো এটা হচ্ছে আমাদের নর্মাল যে টেম্পারেচার শরীরের। আর এ টেম্পারেচার ওভার 100 ডিগ্রি 100.4 ডিগ্রি ফারেনহাইট মোস্ট অফেন মিনস ইউ হ্যাভ ফিভার কজ বাই ইনফেকশন আর ইলনেস। তো 100-র উপরে উঠলে সেটা জ্বর হিসাবে ধরা হবে। হাউ মেনি সিটি কর্পোরেশন আর দেয়ার ইন বাংলাদেশ? তো এখানে কোশ্চেনে বলছিল যে কয়টা সিটি কর্পোরেশন আছে, জাস্ট সংখ্যাটা আমরা এমসিকিউতে সংখ্যাটা দাগায় ফেলবো। এখন আসি, বিভাগ সংখ্যা আমাদের 8টা। কোশ্চেনটা যেহেতু চলে আসছে আমরা এখন এক্সট্রা কিছু জানবো। বিভাগ সংখ্যা আমাদের 8টা, জেলা সংখ্যা 64, আর উপজেলা সংখ্যা 495, পৌরসভা 331, আর সিটি কর্পোরেশন সংখ্যা মোট 12টা। তাহলে তখন কোশ্চেনের অ্যান্সার ছিল 12। ইউনিয়ন মোট 4571টা। তো বর্তমানে সিটি কর্পোরেশন 12। সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রস্তাবিত সিটি কর্পোরেশন রয়েছে ফরিদপুর সিটি কর্পোরেশন, আর ঢাকা বিভাগের অধীনে 4টা, আর চট্টগ্রাম বিভাগের অধীনে 2টা সিটি কর্পোরেশন। এখন আসি, হু ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অব মুজিবনগর গভর্নমেন্ট, অর্থাৎ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? তো আমরা দেখি অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। আর আমরা এই সবগুলাই খুব ভালোভাবে মানে মুখস্থ রাখার চেষ্টা করব আমাদের। তো দেখি, রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, তাজউদ্দিন আহমেদ। কারণ প্রধানমন্ত্রী বললে অনেকে হয়তো ভাবতে পারে যে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ছিল, না, উত্তর হবে প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্র আইনমন্ত্রী কে ছিলেন? খন্দকার মোশতাক আহমেদ। পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। স্বরাষ্ট্র ত্রাণ আর পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান, এটাও ইম্পর্টেন্ট আছে। সেনাবাহিনী প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত এম এস উসমানী। সেনাবাহিনী চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। এইটা একটু ইম্পর্টেন্ট আছে, যেহেতু চিফ অফ স্টাফ আমরা হয়তো ভাবতে পারি যে এম এস উসমানী ছিলেন হয়তো চিফ অফ স্টাফ, চিফ মানে কি প্রধান। তো ডেপুটি চিফ অফ স্টাফ এবং বিমান বাহিনীর প্রধান। ডেপুটি এটা মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখলে হবে বিমান বাহিনীর প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এখন আসি, হুইচ ইজ কল্ড দ্য লাংস অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ফুসফুস নামে খ্যাত কি? সো অ্যামাজন বলকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। অ্যামাজন বনকে বলা হয়ে থাকে পৃথিবীর ফুসফুস, কারণ পৃথিবীতে যতটুকু অক্সিজেন আছে তার 20% যেহেতু উৎপাদিত হয় আমাজনের জঙ্গল থেকে, তাই আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তাছাড়াও এটি পৃথিবীর প্রায় 1/4 কার্বন ডাইঅক্সাইড শোষণ করে থাকে। প্রতি বছর প্রায় 200 কোটি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এই বন। বায়ুমণ্ডলে ভারসাম্য রক্ষা করে আমাদের প্রয়োজনীয় সজীব বাতাসের নাইট্রোজেন আর অক্সিজেন সমৃদ্ধ বাতাসের যোগান দেয় কে? এই অ্যামাজন জঙ্গল। তো এটা আমাদের মনে রাখতে হবে। হোয়াটস ইজ দ্য বিগেস্ট আইল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড? সঠিক উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড। তো দ্বীপ বা দ্বীপপুঞ্জ হলো উপমহাদেশীয় যে কোনো ভূমি যার চারপাশে জল রয়েছে। তো দ্বীপ বলতে বোঝায় যার চারপাশে জল রয়েছে, অর্থাৎ জলের মাঝে একটা ভূখণ্ড। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ যেমন প্রবাল প্রাচীর কেন্দ্র করে নির্মিত উদীয়মান ভূমিরূপগুলোকে বলা হয়ে থাকে ক্ষুদ্র দ্বীপ, শৈল শ্রেণী, প্রবাল প্রাচীর। তন্মধ্যে হচ্ছে বৃহৎ দ্বীপগুলো হচ্ছে গ্রিনল্যান্ড, মাদাগাস্কার, এইসব। গ্রিনল্যান্ড, মাদাগাস্কার ইত্যাদি। এখন আসি, উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড তুন্দ্রা এবং প্রচুর হিমবাহের জন্য খ্যাত। যদিও গ্রিনল্যান্ড ডেনমার্ক কিংডমের একটা অঙ্গ হিসাবে রয়ে গেছে, তবে বেশিরভাগ অভ্যন্তরীণ বিষয়গুলোর জন্য দ্বীপের স্বশাসিত সরকার দায়ী। গ্রিনল্যান্ডের বাসিন্দা মূলত ইনুইট বা এস্কিমো, এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। গ্রিনল্যান্ডের বাসিন্দাদেরকে কি বলা হয়? এস্কিমো। আর গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নুক, গটথ্যাব। নুক অথবা গটথ্যাব, এই দুই নামেই। এখানে যেমন দেখলেন ইনুইট বা এস্কিমো, তেমনি নুক বা গটথ্যাব। তাহলে গটথ্যাবটা মনে রাখতে হবে।
হোয়েন ওয়াজ ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্টেড, প্রথম কখন পতাকা উত্তোলিত হয়? বাংলাদেশের প্রথম পতাকা উড়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। সে পতাকা উড়িয়েছিলেন তৎকালীন ছাত্র নেতারা। পতাকা উত্তোলনের পেছনে মূল ভূমিকা রাখেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। পতাকা উড়ানোর ঘটনাটা ছিল 71-এর 2রা মার্চে ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। তো ডাকসুর যে ভিপি আসম আব্দুর রব, আর ডাকসু মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পরিষদ। ডাকসু অর্থ কি? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পরিষদ। এখন আসি, মিস্টার রব জানিয়েছেন সেদিন সমাবেশ ছিল বটতলায়, কিন্তু বটতলায় পতাকা উড়ালে সবাই দেখবে না বললে তারা কলা ভবনের দক্ষিণ পশ্চিমের বারান্দার ছাদ থেকে সেই পতাকা উত্তোলন করেছিলেন। এত ডিটেলস আমাদের লাগে না, জাস্ট মনে রাখতে হবে কলা ভবন থেকে 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আব্দুর রব এই পতাকাটা উত্তোলন করেছিলেন। আর ভিপি মানে তো আমরা জানি কি? ভাইস প্রেসিডেন্ট। দ্য পাবলিশিং ইয়ার অফ বঙ্গবন্ধু's অটোবায়োগ্রাফি, অর্থাৎ বঙ্গবন্ধু যে আত্মজীবনী, সেটা প্রকাশিত হয় কবে? এই যে আত্মজীবনী, সেটার রচনাকাল ছিল, আত্মজীবনীর যে রচনাকাল সেটা ছিল 1966 থেকে 1969 সাল, অর্থাৎ 6 দফা সাপেক্ষে গণ অভ্যুত্থান চলাকালীন যে সময়কাল সেইটা। অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় জুন 2012 সালে, এইটা মনে রাখতে হবে। অর্থাৎ আত্মজীবনী প্রকাশিত হয় জুন 2012 সালে। 12 সালের জুনে বইটি দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়। এটা বেশ ইম্পর্টেন্ট, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশনার নাম যেটা। এই পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমিয়া, ইতালীয়, কোরীয়, রুশ, মারাঠি, গ্রিক, থাই, সর্বশেষ ত্রিপুরা ভাষায় এটার অনুবাদ হয়েছে। হু ইনভেন্টেড ইলেকট্রিসিটি? তো ইলেকট্রিসিটি কিন্তু একজন আবিষ্কার করেননি, এইখানে অনেকের অবদান আছে। সো আমরা এখন একটু দেখে নেব। যদি বলা হয় প্রাচীন আবিষ্কার, তো প্রাচীন আবিষ্কারের ভিতরেও আসে এটা। তখন থ্যালেস অফ মিলেটাস এবং অন্যান্যরা 600 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কার করে। মানে খুব সব থেকে বেশি যদি আলোচিত কাকে বলা হয়ে থাকে, তাইলে হয়তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের নামটা আসে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, নিকোলা টেসলা, টমাস এডিসন, এনাদের নামই আসে মেইনলি, আর মাইকেল ফ্যারাডে, এই 4জনের নামই আসে। বাট এখানে অনেকজনের নাম আছে, আলেকজান্ডার ভোল্টা, মাইকেল ফ্যারাডে, টমাস এডিসন। এখন আমরা দেখি কি নিকোলা টেসলারে দেখবো আমরা। আর দেখি তো নিকোলা টেসলা সার্বিয়ান আমেরিকান উদ্ভাবক এবং প্রকৌশলী। নিকোলা টেসলা এসি জেনারেটর এবং ট্রান্সফরমারদের উন্নয়ন সহ বিকল্প কারেন্ট এসি বৈদ্যুতিক সিস্টেমে উল্লেখযোগ্য অগ্রগতি রেখেছেন। অর্থাৎ এসি কারেন্ট কে তৈরি করে? সে হচ্ছে নিকোলা টেসলা। এটা আমার মনে রাখতে হবে। তো এসি কারেন্ট আবিষ্কার করে নিকোলা টেসলা। অর্থাৎ এসি কারেন্ট অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এসি কারেন্ট। এখন আসি মাইকেল ফ্যারাডে, ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 19 শতকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর ম্যাগনেটিজম বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তার কাজ বৈদ্যুতিক জেনারেটর এবং ট্রান্সফরমারের উন্নয়নের দিকে পরিচালিত করে থাকে। এখন আসি টমাস এডিসনের ক্ষেত্রে। তো টমাস এডিসন, আমেরিকান উদ্ভাবক টমাস এডিসন প্রথম ব্যবহারিক ভাস্বর আলোর বাল্ব এবং বিদ্যুৎ বিতরণের জন্য একটা বৈদ্যুতিক শক্তি ব্যবস্থার বিকাশের জন্য কাজ করেছিলেন। হোয়েন ওয়াজ দ্য ডব্লিউটিও ফর্ম, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কখন ফাউন্ড হয়েছিল? পহেলা জানুয়ারি 1995। তো এটার ফাউন্ডেশন সাল হচ্ছে 1 জানুয়ারি 1995। দ্য ডব্লিউটিও বেগান লাইফ অন 1 জানুয়ারি 1995, বাট ইটস ট্রেডিং সিস্টেম ইজ হাফ এ সেঞ্চুরি অর্ডার। সিন্স 1948 দ্য জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড। তো GATT অর্থ আমরা তো জেনে নিলাম, সেটা হচ্ছে দ্য জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড had provided the rules for the system. The second WTO ministerial meeting held in Geneva 1990 including, তো এত কিছু আমাদের জাস্ট দরকার নেই, আমাদের জাস্ট দরকার WTO began on 1 January 1995. আর what is the category? দ্বীপরাষ্ট্র ফিজির রাজধানীর নাম হচ্ছে সুভা। প্রশাসনিকভাবে শহরটি ফিজির রেওয়া প্রদেশের কেন্দ্রীয় বিভাগে অবস্থিত। মূল সুবা শহরে প্রায় 88,000 লোকের বসবাস। তাহলে এই যে রাজধানীর যে সুবা শহর, এখানে বসবাস 88,000 লোকের। আর বৃহত্তর সুবা পৌর এলাকার আয়তন 2047 বর্গ কিলোমিটার। আর এতে বসবাস কি 88,000 লোকের। এখন আসি যে খুব বিস্তারিত আমার মনে রাখার দরকার নাই, জাস্ট এখানে মনে রাখতে হবে যে
ফিজির রাজধানী সুবা, আর এটা দ্বীপরাষ্ট্র, আর এটা বৃহত্তম শহর, প্রধান বন্দর আর বাণিজ্যিক কেন্দ্র। এটুকু মনে রাখলেই হবে। এখন দেখি বাংলাদেশের রাজধানী ঢাকা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, জার্মানির বার্লিন, জাপানের টোকিও, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, এটা ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। স্পেনের মাদ্রিদ, মায়ানমারের নাইপিদো, এটা মনে রাখতে হবে। অনেকে কিন্তু বার্মা বার্মা করি আমরা, তো মায়ানমার হচ্ছে কি নেপিদো বা নাইপিদো। শ্রীলঙ্কার কলম্বো, আর সিরিয়ার দামেস্ক, ভিয়েতনাম হ্যানয়, এটা মনে রাখতে হবে। সিঙ্গাপুরের সিঙ্গাপুর, এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট যেহেতু সেম নাম। এখন আমরা আসি, হু ইজ দ্য ফিফা 2021 বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার। তো দ্য বেস্ট প্লেয়ার অফ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2021 were held on 17 January 2022. The ceremony was held virtually due to ongoing COVID-19 pandemic.